সুপ্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডানা ইসলাম। দর্শক, আপনারা তো জানেন আমরা সব সময় চেষ্টা করি আমাদের দূরপাঠ অনুষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্সের মাধ্যমে সাজাতে, যা দেখেই ঘরে বসে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। সপ্তাহব্যাপী আমরা শিখছি বিভিন্ন ধরনের রেসিপি। আজকে আমাদের সাথে ঠিক তেমনই একটি রেসিপি রয়েছে। রেসিপিটি আমাদেরকে শেখাতে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছে নিতুর রহমান আপু। তিনি হচ্ছে পরিচালক আদ্রিস কিচেন। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। দর্শক, আপনারা তো জানেন আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে। নম্বরটি বলছি 58312754 অথবা 58312509 এই নম্বরে। এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হতে পারেন। সেখানে আছি আমরা দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে কমেন্টের মাধ্যমে করতে পারবেন যে কোনো প্রশ্ন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। যেহেতু সপ্তাহব্যাপী আমরা শিখছি বিভিন্ন ধরনের রেসিপি, আর আজকে আমাদের রেসিপিতে রয়েছে একটি আচার, সেটি হচ্ছে আমের চাটনি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের রেসিপিতে। আপু, আজকে রেসিপিতে তাহলে আমাদের কি কি উপকরণ আছে? আজকে করছি আমের টক মিষ্টি ঝাল চাটনি। হ্যাঁ, এটা মানে কেউ চাইলে টক মিষ্টি চাটনিও বলতে পারে, আবার টক মিষ্টি ঝাল মানে আসলে অনেক মিক্স হতে পারে। হ্যাঁ, মানে অনেকে জিজ্ঞেস করে নামে কি বা আসে যায়। হ্যাঁ, তো আসলে নামটা আসলে আমার কাছে মনে হয় কি যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা মানুষকে মানে সারা জীবনে কয়েক লক্ষ মানুষ নাম ধরে ডাকে, মানে প্রতিটা মানুষেরই কিন্তু এই জন্য নামটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আপু, আমরা আগের রেসিপিগুলোতেও দেখেছি আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা আচারে এক একটা ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন। একটু নামে ভেরিয়েশন আনার বা সুন্দর একটা নাম দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, নামগুলো এমন না যে সবাই দিয়ে আসছে এমন, তা না। হ্যাঁ, আমার কাছে মনে হয় নামে একটু ভিন্নতা আমি যোগ করি। হ্যাঁ, যে যাতে শুনতেও ভালো লাগে। হ্যাঁ, যে নামের। আর এটা আসলে টক মিষ্টি ঝাল চাটনি বলতে তো আসলে চাটনি বলতেই পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু এই মানে ক্যাপশনগুলো ওর সাথে যোগ করি, তাহলে হয়তো একটু ভালো লাগবে দেখতে আর কি। তো এখন আমি আজকে করছি আমের চাটনি। হ্যাঁ, এটা মানে আমরা দিয়েও করা যায়, কিন্তু আজকে যেহেতু আমাদের আমের মানে এটা আমেরই সিজন আর কি, আমরা ফোকাস করেছি আমের আচার, বা এই জন্য আজকে আমের চাটনিটা আমি করলাম। তো এখানে আমি সবসময় মানে বলি যে পরিপক্ক আম নেওয়ার জন্য আচারের ক্ষেত্রে, হ্যাঁ, যাতে আচারটা শক্ত থাকে। কিন্তু আজকে আমি কিন্তু মানে আমের আটি কোনোভাবেই ব্যবহার করি নাই, ইভেন আমের খোসা ছুলে ফেলেছি। ছুলে আমগুলোকে মানে জাস্ট আমের ত্বকটা কেটে নিয়েছি। হ্যাঁ, যে অংশটা নিয়েছেন এখানে আছে। হ্যাঁ, এটাকে কেউ চাইলে টুকরা টুকরা ছোট ছোট করতে পারে, আবার কেউ লম্বা করে ফালি করেও এটা একটু পানিতে সেদ্ধ করতে দিয়েছি। হ্যাঁ, চুলায়। সেদ্ধর সময় কি আপনি কিছু ব্যবহার করেছেন? জি আপু, একটু লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। হ্যাঁ, সিদ্ধ করার সময় এখানে আবার সিদ্ধ করার সময় অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে পানিটা তো টানাতে হবে, মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। অল্প আর আম সেদ্ধ হতে কিন্তু অনেক মানে যেহেতু আমের খোসা নাই, এখানে তো সলিড আম, এখানে এই আমটা সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন নেই। হ্যাঁ, একটু সামান্য লবণ হলুদ দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি যাতে অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর কেউ চাইলে এর সাথে সিদ্ধর সময় চিনি দিয়ে দিতে পারে। হ্যাঁ, বা চিনি বা গুড় যে যেটা পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। এখানে কেউ চাইলে গুড়ও ব্যবহার করতে পারে। হ্যাঁ, আমি বলবো যে আখের গুড়টা ব্যবহার করলে ভালো হয়। হ্যাঁ, টেস্ট বাড়ে এবং এটার মানে কালারটাও দেখতে সুন্দর হয়। চিনিটাও ভালো হবে, কিন্তু গুড়টা দিয়ে করলে আরো বেশি অ্যাট্রাকটিভ কালার হবে দেখতে। এই জন্য মানে আমি গুড়টা দিয়ে ব্যবহার করার মানে সাজেস্ট করি। কিন্তু কিছু আচার আছে যেগুলো একদম মানে টেনে ফেলানো হয়, মানে গ্রেভি থাকে না, সেগুলোতে আসলে হলুদ বা মানে গুড়ের কোনো ব্যবহারে কোনো কম বেশি হয় না। কিন্তু এটা যেহেতু একটু মানে মাখো মাখো জেলি জেলি ভাব থাকবে, সেহেতু গুড়টা ব্যবহার করলে থাকতে পারে। সেক্ষেত্রে পানি কম বেশি ব্যবহার করা যায়। হ্যাঁ, পানি কম বেশি ব্যবহার করে, কিন্তু আমি বলবো যে মানে জেলি মানে এই চাটনিতেও কিন্তু পানি আসলে আচার বলেন চাটনি বলেন বা যে কোনো খাবার পানি থাকলেই কিন্তু এটা নষ্ট হয়ে যায়। তো আমি এই জন্যই বলবো যে পানি যত কম ব্যবহার করা যায়। এই জন্য আমি অল্প পানি নিয়ে এটাকে মানে একটু সেদ্ধ করেছি। সেদ্ধ করে যদি কেউ চায় মানে সময়ের সংক্ষেপে এটা একটু মানে জোরের চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে ব্লেন্ডারে এটাকে মানে পাল্প তৈরি করে ফেলবে। আর অবশ্য আমি এটা করি না, আমি আমার বাসায় হুইস্ক ছিল, ওটা দিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে দর্শকরা দেখতে পাবে এরকম করে ফেলেছি।
কতক্ষণ ধরে এটাকে সিদ্ধ করতে হবে তাহলে এরকম গ্রেভির মতো হবে? আপু এটা হলো কি মানে টাইমটা আসলে এভাবে বলা যাবে না। হ্যাঁ, কেউ একেবারে একটু পাকা, এখন তো কাঁচা পাকা আমেরও সময়। হ্যাঁ, কেউ চাইলে ওই আমটা নিলে কিন্তু একদম কম সময়ে হয়ে যাবে। কেউ এখনকার তো আপু আমের আটিও শক্ত হয়ে গেছে, তো আমটাও তো পরিপক্ক হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে যখন দর্শকরা মানে চুলায় দিবে, আবার আমের পরিমাণের উপরেও কিন্তু নির্ভর করে। হ্যাঁ, আপনি যদি একটা আম করতে যান তখন যতটুকু সময়, বা একসাথে 2-3 কেজি করলে তো সেই সময়টা আপনার, এই জন্য সময়ের ব্যাপারটা আমি বলবো না। সময় মানে আমি যেটা বলবো সেটা আসলে দেখবে মিলবে না, দর্শকের সাথে মিলবে না। সেজন্য আমি বলবো যে মানে সেক্ষেত্রে তখন যখন তারা সেদ্ধর জন্য দিবে তখন তারা দেখে নিলে বুঝতে পারবে। হ্যাঁ, যখন চামচ বা খুন্তি দিয়ে এরকম চাপ দিবে দেখবে যে ভেঙে গেছে, তখন সেটা চুলাটা বন্ধ করে দিতে হবে। আর আরেকটা ব্যাপার, গ্রাইন্ডার বলেন বা ব্লেন্ডার বলেন, যেটাতেই দেন না কেন এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ব্লেন্ডার বা গ্রাইন্ডারে গরম জিনিস দিলে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যায় বা মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি। পরবর্তীতে ওটার ভিতরে যে রাবারটা থাকে ওটা লুজ হয়ে যায় বা অনেক ঝামেলা হতে পারে আর কি। সেজন্য মানে শুধুমাত্র এইটা না, যে কোনো গরম জিনিসই কোনোভাবেই ব্লেন্ডার বা মেশিনে দেওয়া উচিত না। হ্যাঁ, একটু ঠান্ডা করে তারপর মানে রুম টেম্পারেচারে এনে তখন দেওয়া উচিত। এটা আমি আর মেশিন পর্যন্ত যাই নাই, এটা আমি হুইস্ক দিয়ে এরকম করে খুব সহজে হয়ে গেছে আর কি। হ্যাঁ, এরকম হবে। হ্যাঁ, এখন কেউ যদি ভাবে যে পানিটা বেশি পড়ে গেছে তখন একটু টানায় নিলে সুবিধা হয়, মানে এটাকে আরো টাইট করব আর কি। যখন এটা মানে মেকিং এর পরে কেমন হয়েছে সেটা আমরা পরে দেখাচ্ছি, কিন্তু এটাকে আর একটু টাইট করব আর কি রান্না করার সময়। আমি এই জন্য, আর এটার সাথে চিনি দিয়ে আপু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা সেম প্রসেসে তো আমরা মানে আমের সত্ত্বেও বানানো যাবে। হ্যাঁ, আম সত্ত্বেও সেটা আরো মানে আরো অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস এর ব্যাপার আছে, আরো মানে তখন আরো টাইট করতে হবে। হ্যাঁ, আবার মানে এটা কিন্তু আমি স্ট্রেনারে চালি নাই, কিন্তু আম সত্ত্বটা কিন্তু চেলে ফেলতে হবে, মানে এটার ভেতরে যে কোনো ধরনের আঁশ থাকতে পারবে না, আঁশটা রিমুভ করে ফেলতে হয়। কিন্তু চাটনিতে কিন্তু আঁশ রিমুভের কোনো ব্যাপার নাই। এই চাটনিটা পুরোটাই আমের র অংশটা, মানে এখানে কোনো কিছু ফেলনা যায় নাই, আম যতটুকু নিয়েছি। কিন্তু আম সত্ত্ব যখন করতে যাব এটাকে মানে এরকম করে স্ট্রেনারে চালতে হবে, যেটা যে ফাইবার থাকে বা আঁশালা অংশগুলো বা মানে যেটা অবাঞ্ছিত আর কি সেটা সরে যাবে আর কি। তখন এটা মানে তাহলে আমসত্ত্বটা আর কি শুকাতে সুবিধা হবে। এগুলো থাকলে হবে কি মানে আমসত্ত্বটা শুকাতে চায় না, পানিটা তো আরো অনেক বেশি টানিয়ে ফেলতে হবে মানে তখন আমসত্ত্ব দেখতে সুন্দর লাগে না। যে গ্লেসি ভাবটা এটা শুধুমাত্র মানে স্ট্রেনারে চালার পরে যে তলানির অংশটা একেবারে ফ্রেশ, ওইটা দিয়ে যেমন গ্লেসি হবে, এইটা দিয়ে করলে কিন্তু এরকম গ্লেসি হবে না। সেজন্য আমি ওটার প্রসেসটা ভিন্ন। ওটা যদি আমি অন্য কোনো সময় আসলে করি তাহলে দেখাতে পারবো দর্শকদের, কিন্তু এইটা হলো চাটনির জন্য এটাই এরকম। তো এটাতে আমরা উপকরণ হিসাবে আমি সবসময় রসুন বাটা ব্যবহার করার কথা বলি, কিন্তু এখানে আমি রসুন কুচি ব্যবহার করব চাটনির ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এখানে বড় রসুনগুলো কুচি করে নিয়েছি, আর রসুনটা এই যে তেলে ভেজে নিতে হবে। আচ্ছা, উপকরণগুলো আগে বলি আমরা। পাঁচফোড়ন নিয়েছি আমি, তারপর তেজপাতা, যেমনটা আপু আপনি বলেছেন সব আচারের ক্ষেত্রে পাঁচফোড়নটা অনেক বেশি প্রয়োজনীয়। হ্যাঁ, আর এখানে তেজপাতাও লাগবে, কিন্তু আমি অন্য আচারে কিন্তু তেজপাতাটা ব্যবহার করি না। হ্যাঁ, এটা আর নিয়েছি বিট লবণ। এখানে বিট লবণ না থাকলে এই আচারেও সাদা লবণ ব্যবহার করা যাবে। হ্যাঁ, আর হলো এটা হলুদ গুঁড়া দিয়েছি, যেহেতু আমি সেদ্ধর সময় একটু হলুদ দিয়েছি, এবং মানে যখন আমি মশলাটা কষাবো তাতেও সামান্য একটু হলুদ দেবো। হ্যাঁ, আর হলো চিনি বা গুড় যে কোনোটা দর্শক প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারে। সরিষার তেল, চিলি ফ্লেক্স। হ্যাঁ, আর এখানে কোনোভাবে ঝালের গুঁড়ি দেওয়ার দরকার নেই, চিলি ফ্লেক্সটাই ব্যবহার করতে বলবো, কেননা আচার বানানোর পরে দর্শকদের কেমন হয়েছে সেটা আমরা দেখাবো, কিন্তু মানে এটা চাটনির সাথে এত সুন্দর লাগে, মানে একেবারে বাটিক প্রিন্টের মতো। হ্যাঁ, মরিচের ত্বকগুলো সুন্দর করে চাটনির সাথে মিশে থাকে। আর এখানে আমি করেছি কি একটু সরিষা, একটু জিরা এবং সামান্য একটা বা দুইটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। ভেজে এটা ব্যবহার করছেন আরো বেশি ফ্লেভারফুল হওয়ার জন্য। হ্যাঁ, এটা আমি লাস্টে দেওয়ার জন্য আর কি এটা করে রেখেছি। হ্যাঁ, এটা আমি আজকে করে নিয়ে আসছি, যেহেতু মানে ভিন্ন প্রসেস আর কি। হ্যাঁ, পাঁচফোড়ন ভাজাটা আমি কিন্তু বলি যে লাস্টে আমি দেখাবো, কিন্তু আজকে আমি গুঁড়াটা করে নিয়ে আসছি দর্শকদের বলার জন্য যে এখানে আমি কি কি দিয়ে করলাম। হ্যাঁ, একটু সরিষা, মানে এখানে আমাদের দেশে আমরা বলি সাদা সরিষা, কিন্তু আসলে সাদা সরিষা বলে তো কিছু নাই, ব্রাউন সরিষা আর কি। হ্যাঁ, সরিষা একটা আছে ব্রাউন সরিষা, আর একটা হলো কালো সরিষা। এখন কালো সরিষাটা অনেক সময় তেতো ভাবটা চলে আসে, এই জন্য আমি বলবো যে মানে অনেকের ধারণা যে হয়তো মানে কালো সরিষা ছাড়া সাদা সরিষায় ঝাঁজ নাই, টেস্ট বাড়ে না, কিন্তু না, এই ধারণাটা কিন্তু একদম ভুল। এখানে দুই রকম সরিষা কেউ চাইলে ব্যবহার করতে পারে, সাদা কালোটা মিশিয়ে, আবার কেউ চাইলে মানে সাদা না ব্রাউন সরিষা আর কি। অনেকে আপনি কোনটা প্রেফার করছেন এখানে?
আমি ব্রাউন সরিষাটা প্রেফার করতেছি আপু। হ্যাঁ, মানে দেখা যায় কি আমরা যারা মানে আমি যখন নতুন সংসারে আসছি তখন হয়তো আমাকে যদি কেউ বলে সাদা সরিষা, আমি হয়তো বাজারে যে সাদা সরিষাই খুঁজতাম। হ্যাঁ, কিন্তু সাদা সরিষা বলে কিন্তু কিছু না, এটা ব্রাউন সরিষা এবং কালো সরিষা। ওই সেটা নিয়েছি, একটু জিরা নিয়েছি এবং 2টা শুকনো মরিচ। হ্যাঁ, 2টা আলাদা আলাদা করে টেলে নিয়ে তারপরে আমি এটা গুঁড়া করছি। এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার। হ্যাঁ, কেউ চাইলে একটু সামান্য মিষ্টি মৌরি, যেটা গোমৌরি আমরা যেটা বলি, অনেকে আবার মিষ্টি জিরা বলে ওইটাকে, ওইটাও দিতে পারে এটার সাথে। হ্যাঁ, ওটা আমি আর দেই নাই। তো আপু আর হলো আচারের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপকরণ, এটা যদিও আচার না কিন্তু আচার গোত্রীয়, তো এই জন্য সিরকাটা আমি বলবো যে চাইলে স্কিপ করতে পারে, কেননা আর ব্যবহার করাটাই ভালো। চাটনি তো আপু খুব বেশি সময় সংরক্ষণ করে রাখা যাবে না। না না, চাটনির সংরক্ষণ সীমাটা একটু কম, তারপরও আমি বলবো যে একটু সেফ থাকলাম, একটু সিরকাটা কিন্তু মানে পরিমিত মাত্রায় আসলে শরীরের জন্য এটা ভালো, এটা যে উপকারী একটা উপাদান আছে। হ্যাঁ, এই জন্য মানে বলবো যে কেউ চাইলে স্কিপ করতে পারে, আবার চাইলে একটু ব্যবহার করতে পারে। হ্যাঁ, তো প্রথম অবস্থাতে আমরা মেকিং প্রসেসটাতে চলে যাই। এটাকে আমরা বরাবরের মতোই বললাম, এটা কুকিং প্যান হিসাবে বিবেচনা করি, এটাতে আমি সরিষার তেল দিব। হ্যাঁ, এটাও কিন্তু মানে যদিও আচার না কিন্তু তারপর অন্য ভোজ্য তেল দিয়ে করার দরকার নেই, এটা তাহলে আলাদা একটা স্মেল আসে। হ্যাঁ, কিন্তু সরিষার তেল দিয়ে করলে চমৎকার একটা স্মেল, আমরা যেমন চাই আর কি। হ্যাঁ, কতটুকু অয়েল ব্যবহার করছেন আপু এখানে? আপু এখানে 1 কেজির জন্য আপনারা চাইলে 5 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলেই হবে আর কি। হ্যাঁ, আর এখানে যেহেতু আমি আসলে এখানে কতটুকু আম, 2টা আমের বড় স্পুনের 5 টেবিল স্পুন আর ছোট না, টেবিল চামচ আর চা চামচ তো আসলে আপু সবসময় বলি যে ভিন্ন। হ্যাঁ, টেবিল চামচ এটার 5 চামচ ব্যবহার করলে এই যে এই সাইজ। হ্যাঁ, আর চা চামচ তো অন্যটা। হ্যাঁ, যেটা আমরা চায়ের চিনি গোলাতে ব্যবহার করি ওইটাই চা চামচ। খুব কম তেলই হয়ে যাচ্ছে, কম তেলেই এটা হয়ে যাচ্ছে। আর এই বললাম তো যে মাখো মাখো আচার যেগুলো, সেগুলোতে তেলের পরিমাণ কম হলে অসুবিধা হয় না, কিন্তু যখন আমি আস্ত রাখতে চাই তখন একটু তেলটা দিলে ভালো হয়। হ্যাঁ, তখন মশলার গ্রেভিটা ব্যাপার থাকে, দৃশ্যমানও লাগে, কিন্তু এটাতে আপনি যতই তেল দেন না কেন এটা কিন্তু দৃশ্যমান থাকবে না, এটা কিন্তু মিক্সচার, চাটনিটা পুরো মিক্সড হয়ে যাবে। হ্যাঁ, তো এই প্রথম অবস্থাতে এটাতে আমি একটু পাঁচফোড়ন দিব সামান্য একটু। হ্যাঁ, কেউ যখন 1 কেজি পরিমাণে আম নেবে তখন এটা হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিতে পারে। এখানে আমি সামান্য একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিলে হবে কি সুন্দর একটা স্মেল। শুরুতে আমরা তেল দেওয়ার পর এখানে পাঁচফোড়ন দিলাম। হ্যাঁ, আর পাঁচফোড়নের সাথে সাথে আজকে দিয়ে দেব রসুন কুচি। হ্যাঁ, যদি আমরা বাটা রসুন ব্যবহার করতাম তাহলে এটা পরে দিলেও চলতো। আমরা যখন দেখবো যে চাইনিজ খেতে যাই রেস্টুরেন্টগুলোতে, চাইনিজ ফুডগুলো, তখন মানে এটার কিন্তু মানে এই গার্লিক ফ্রাই যেটা, এটার কিন্তু আলাদা একটা স্মেল, খাবারের টেস্ট অনেক বাড়ায়। হ্যাঁ, মানে খাবারকে গার্লিক পেস্টও তো আপু অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। হ্যাঁ, পেস্টের চেয়ে গার্লিক যখন আমরা ভাজবো এটার কিন্তু আলাদা স্মেল। হ্যাঁ, আপনি নিজেও যখন বাসায় কোনো আরো বেশি ফ্লেভারফুল হবে, ট্রাই করতে যাবেন আপু, এটা দেখবেন গার্লিকটা ইভেন আমাদের কিন্তু মানে আমাদের গ্রামের বাড়িতে মানে গার্লিকটা ভেজে যে স্পেশালিটি করা যায় এটা কিন্তু আসলে অনেকে জানে না, কিন্তু বাগার করে। হ্যাঁ, পেঁয়াজ রসুন জিরা ভেজে ওটা পাটায় বেটে তরকারি মানে হওয়ার লাস্ট মোমেন্টে ওই বাগারটা ব্যবহার করে, এটা তরকারির স্বাদ বাড়ানোর জন্য। হ্যাঁ, তারা কিন্তু এটা গার্লিকের মানে যে খাবারকে স্বাদ করতেছে এটা বুঝে না, এটা হলো মানে ওই মানে আমাদের আত্মীয় স্বজনরা ভাবে রান্না করতেছে, এটা দেখে দেখে আমাদের মায়েরা করতেছে এই হিসাবে আমরা করতেছি এরকম। হ্যাঁ, কিন্তু ওই একই। হ্যাঁ, চাইনিজ খাবারগুলোতে লাস্ট মোমেন্টে পরিবেশনের আগে একটু গার্লিক ভেজে এটাকে সার্ভ করে, এই জন্য টেস্টটা বাড়ে অনেক বেশি। গার্নিশিংয়ের জন্য। তো এটা যখন ভাজবো তখন এই যে লাল হয়ে যাবে ভাজতে ভাজতে আর কি। লাল হয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটু সরিষা বাটা দিয়ে দেবো এর সাথে। বরাবরের মতোই আপনি সরিষার সাথে সিরকা ব্যবহার করেছেন? জি আপু, সরিষা বাটার সাথে আমি একটু সিরকা ব্যবহার করেছি। এটা সামান্য একটু হলুদ গুঁড়ো আমরা ব্যবহার করব। যদিও বা আমরা হিটে ব্যবহার করছি না, বাট একটু স্মেল ছড়াচ্ছে। হ্যাঁ, মশলাগুলো আসলে যখন মেশানো হচ্ছে তখন একটা আলাদা স্মেল আসবে আপু। হ্যাঁ, যখন আমরা চুলাতে আসলে দেওয়া হবে তখন যে রান্না করবে সে নিজেই বুঝতে পারবে, সুন্দর একটা ফ্লেভার আসবে এটার। এটা ভাজতে ভাজতে তারপরে যখন একটু টেনে আসবে মশলাটা ভাজতে হবে আপু এইভাবে 30-40 সেকেন্ড ভাজলে আপু যথেষ্ট। হ্যাঁ, এটা যখন এটা একটু ব্রাউন হয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ, রসুনটা যখন ব্রাউন হওয়ার পরে আমরা সরিষা বাটাটা দিব, তারপরে এই অবস্থাতে আমরা আপু একটু তেজপাতাটাও দিয়ে দিব। হ্যাঁ, তেজপাতাটা আমি ধুয়ে রেখেছি, তেজপাতাটা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করতে হবে।
ছিঁড়ে দিলে এটা, আর তেজপাতাটা আমরা যখন এটা হয়ে যাবে লাস্ট মোমেন্টে তেজপাতাগুলো তুলে ফেলবো। হ্যাঁ আপু আমরা এর আগের আচারগুলোতে তো তেজপাতা ব্যবহার করা তেজপাতা হয়নি। ব্যবহার করিনি, এটা যে একটু স্পেশালিটি আছে এই জন্য আপু আমরা কিন্তু বাটা রসুনও ব্যবহার করছি না। হ্যাঁ ইভেন আমরা তেজপাতা ব্যবহার করছি। হ্যাঁ আবার একটা আলাদা মশলা করেছি, পাঁচফোড়ন গুঁড়া না, এটা অন্য 2-3টা মশলার গুঁড়া, ওটা লাস্ট মোমেন্টে ব্যবহার করছি। মানে এটার টেস্ট কিন্তু আচার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা। এই অবস্থাতে আমরা আমটা দিয়ে দেব। সবগুলো মশলা একসাথে ফ্রাই করার পরই আমরা আমটা দিয়ে দিব। আমটা দিয়ে দিব আপু। আসলে এখন কিন্তু মানে আমরা চুলায় যে দিয়েছি, চুলায় দিলে আস্তে আস্তে এটা টানা শুরু করবে। হ্যাঁ কিন্তু এখন তো দর্শকরা আসলে বুঝতে পারবে না টানছে কি না। হ্যাঁ একটু দর্শকরা যদি মানে চুলা একটু কল্পনা করে নিক বা মানে বুঝে নিক যে এটা টানলে কেমন হবে, আরো বেশি আপনি তো আসলে জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছেন, এভাবে করা যাবে, এভাবে করা যাবে আপু। হ্যাঁ এই মুহূর্তে আমরা কিন্তু এর সাথে একটু বিট লবণ ব্যবহার করব, এখানে কোনো সাদা লবণ ব্যবহার করব না। আর সাদা লবণের চেয়ে কিন্তু বিট লবণের পরিমাণটা একটু বেশি লাগে খাবারে। হ্যাঁ আপনি দেখবেন যে কোনো জুস তৈরি করতে বা এটা তো আসলে আপু টেস্টটাকে বৃদ্ধি করে। জি আপু বিট লবণ ব্যবহার করব এবং সেই সাথে একটু চিলি ফ্লেক্স দেবো এখনই। আর ঝালের মাত্রাটা তো আপু আমি বলছি সবসময় যে তৈরি করবে তার বাসার মানুষের টেস্ট বার্ড ওয়াইজ ঝালটা ব্যবহার করবে। আর এখন আপু আপনি হয়তো প্রশ্ন করবেন আপু চিনি কেন দিচ্ছেন না, এটা যখন আমি সেদ্ধ করেছি তখন আমি চিনিটা দিয়েছি। হ্যাঁ কারণ ওই তো পানি তো ছাড়বে, চিনি দেওয়া মাত্রই কিন্তু আচার একটু পানি, আচার বা চাটনি যেটাতে হোক। এক্ষেত্রে যদি কেউ চিনি ব্যবহার করতে চায় তাহলে সে সিদ্ধর সময় ব্যবহার করতে পারে। এছাড়া যদি কেউ গুড় ব্যবহার করতে চায় তাহলে এই সময় ব্যবহার করতে। আপু দেখেন এটা আপনি হয়তো কাছের থেকে বুঝতে পারবেন, দেখছেন আমি যে বলছি বাটিক প্রিন্টের মতো। হ্যাঁ আচারে চিলি ফ্লেক্স ব্যবহার করলে এই মানে এই চাটনিতে হ্যাঁ এই সৌন্দর্যটা আসে। হ্যাঁ কিন্তু আপনি যদি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করতেন এটা কিন্তু এই দৃশ্যমান ব্যাপারটা থাকতো না। দর্শকরাও মনে হয় বুঝতে পারছে যে এটা গ্রেভি ভাব আসছে। গ্রেভির উপরে আপু দেখেন এই যে লাল লাল অংশগুলো এগুলো কিন্তু মানে চিলি ফ্লেক্সেরই অংশ। হ্যাঁ এটা যদি আমি বললাম তো যদি গুঁড়া মরিচ ব্যবহার করতাম তাহলে এই কালারটা আসতো না, একদম হলুদের মতো এটার সাথে তখন একটা মিক্সড কালার চলে আসতো আর কি। এটা আর আমি আরেকটা সাজেশন দিব, এই আচারগুলো আমি কয়েকটা পর্বেই বলেছি, আর এই চাটনিতে তৈরিতেও একটু যেন ননস্টিক প্যানটা ব্যবহার করা হয়। হ্যাঁ তা না হলে হয় কি মানে চুলার হিটে আসলেই এটা মানে পুড়ে আসে, এটা মানে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায় দক্ষ হাত ছাড়া। হ্যাঁ যদি কেউ নতুন করে ট্রাই করতে চায় তাহলে বলবো ননস্টিক প্যানে স্প্যাচুলা দিয়ে করতে, তাহলে দেখবেন সুন্দর উঠে আসে, মানে আপনি যেমন চাচ্ছেন তেমন করেই এটাকে ম্যানেজ করা যাচ্ছে। এবং মানে যখন একদম হালুয়ার মতো হয়ে আসবে যে এক পাশ থেকে এরকম করে উঠাচ্ছেন সরে যাচ্ছে তখন বুঝতে পারবেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের ঘরে মায়েদেরকে দেখা যায় তারা হালুয়াটা এইভাবেই করছে। হ্যাঁ হ্যাঁ আপু ওরকম তখন আপনারা বুঝতে পারবেন যে এটা অলমোস্ট হয়ে আসছে। হ্যাঁ আর হলো এটা মানে লাস্ট মোমেন্টে হ্যাঁ যে এখন এটাকে কতটুকু জুসি ভাবটা রাখবেন। হ্যাঁ কেউ যদি চায় যে একেবারে মানে টাইট করে ফেলবে সেটা তো সম্ভবই, আর কেউ যদি মনে করেন যে চায় যে না এরকম একটু টাইট থাকুক, হ্যাঁ মানে এরকম একটু জুসি ভাবটা থাকুক তাহলেও কিন্তু হয়। আর আমার কাছে মনে হয় কি খুব বেশি টাইট করলে এটার টেস্টটা আসলে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে একটু মানে এটার জুসি ভাবটা থাকলেই ভালো লাগে। আর যখন লাস্ট মোমেন্টে হয়ে আসবে একবার কিন্তু আমরা পাঁচফোড়ন দিয়েছি, আজকে আর আমরা পাঁচফোড়ন দেবো না। আমরা এটাতে এই যে আমি সরিষা জিরা এবং শুকনো মরিচ হ্যাঁ সামান্য আমরা এখানে ডিফারেন্ট কিছু মশলা ব্যবহার করছি, ডিফারেন্ট কিছু মশলা আমরা আপু ব্যবহার করছি। হ্যাঁ মানে এটা আচারের সাথে মেকিং প্রসেসটা কিন্তু একেবারে ভিন্ন, মানে একেবারে ভিন্ন না, মানে ইনগ্রেডিয়েন্টসে মিল আছে, সিমিলারিটি আছে, কিন্তু কিছু এক্সট্রা অ্যাড হচ্ছে। হ্যাঁ আবার মানে কিছু মানে বাদও যাচ্ছে, যেমন মানে গার্লিক পেস্ট এটা কিন্তু আমরা একদম ব্যবহার করছি না, আবার আদা বাটা এটাও কিন্তু আমরা এই চাটনিতে ব্যবহার করছি না। আপু এই ক্ষেত্রে তো আদা বাটা ব্যবহার করা যাবে না। না না মানে আমার কাছে মনে হয় দরকার নেই। হ্যাঁ আননেসেসারি একটা মশলা তো দেওয়ার দরকার নেই। দেখা যায় কি যে মানে অনেকে, আমি যদিও বলি যে স্পাইসগুলোর অনেক মানে গুণাগুণ, কিন্তু এক একটা খাবারের সাথে এক একটা সিমিলারিটি তো রাখা উচিত আপু। সেজন্য আমি বলবো যে আপু আদা বাটাটা আসলে স্কিপ করাই ভালো আর কি, হ্যাঁ না দেওয়াই ভালো। আর যখন দর্শকরা যখন বানাতে চেষ্টা করবে তখন চুলার জালটা
কিন্তু এই মুহূর্তে একেবারে কমিয়ে দিতে হবে। চুলার জালের ব্যাপারে সতর্ক থাকতে হবে সব, মানে শতভাগ। হ্যাঁ, কোনোভাবে 19-20 হয়ে গেলে এটা মানে অন্য আচারের চেয়ে এটা পোড়া লাগে আরো দ্রুত। এটা পুড়ে যাবে খুব দ্রুত, কিন্তু অন্য আচারটা একটু সময় যাবে। আর যদি আপনারা ননস্টিক প্যানগুলোতে করতে পারেন তাহলে হবে কি আপনাকে পুড়লে একটু সময় দিবে আর কি এটা। আপু এভাবে আমাদেরকে ঠিক কতক্ষণ এটাকে ভাজতে হবে? এটা পানিটা শুকিয়ে আসার আগে পর্যন্ত 7-8 মিনিটের মধ্যে আমার এটা তৈরি হয়ে যাবে। কিন্তু আপু এখন যদি আপনি সিদ্ধ করার সময় আমটা অনেক বেশি পানি দিয়ে ফেলেন তাহলে তো এটা টানাতে একটু সময় লাগবে। হ্যাঁ, এই জন্য মানে সেদ্ধ করতে কতটুকু সময় লাগবে আমি কিন্তু এক্সাক্ট টাইমটা বলতে পারি না, কারণ আমের কোয়ান্টিটি এবং আমের মানে পানির পরিমাণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এটা সময়টা আর কি নির্ভর করবে। তো আমি এখানে বলবো যে মানে সেটাই আর কি, কতক্ষণ আর আমার এটা করলে 7-8 মিনিটেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু যদি আর এটা হলো কি কেউ যদি চায় ইনস্ট্যান্ট বানাবো সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, মানে আচার যেমন একটু সময় সাপেক্ষ ধৈর্য নিয়ে বানাতে হয়, চাটনির ব্যাপারে কিন্তু এত ধৈর্য না দেখালেও চলে। এটা অল্প সময়ে অল্প ঝামেলায় তৈরি করা যায়। হ্যাঁ, আমাদের চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আপু। হ্যাঁ, আর লাস্ট মোমেন্টে এই যে আমি মশলাটা করে রেখেছি, মশলাটা কিভাবে করব আমি মানে পরিমাণ তো বলে দিলাম যে সরিষা মানে ব্রাউন সরিষা আর জিরা, আর কেউ চাইলে সামান্য একটু মিষ্টি জিরা বা মৌরি, যেটা ওই 3টা মশলা একসাথে ভেজে, আর কেউ যদি চায় শুকনো মরিচটা স্কিপ করবে সেটা করা সম্ভব, কেননা আপু আমি তো চিলি ফ্লেক্স দিয়েছি। হ্যাঁ, ওটাও তো ঝাল। হ্যাঁ, এটা মানে টক মিষ্টি ঝাল 3টা ইনগ্রিডিয়েন্টসই মানে 3টা টেস্ট বার্ড এখানে কাজ করবে। হ্যাঁ, তো ওই লাস্ট মোমেন্টে মশলাটা মরিচটা স্কিপ করলে চলবে, ওই 3টা মশলা একসাথে ভেজে। আর এটা হলো কি 30 সেকেন্ড 40 সেকেন্ড ভাজলেই হবে, বা মানে একদম চুলার জালটা মানে একদম কমিয়ে, মানে যদি আপনি হাই হিটে এইসব মশলা করতে যান আপু তাহলে হবে কি মানে পুড়ে আসবে, উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, মানে আমরা যে ফ্লেভারের জন্য বা যে অ্যারোমাটা আমরা চাই সেটা সম্ভব হবে মানে পাওয়া যাবে না আর কি। সেজন্য এই ক্ষেত্রে আমাদেরকে খুব লো হিটে করতে হবে, লো হিটে এই মশলাটা তৈরি করতে হবে। আর কেউ যদি প্রত্যেকটা আচারের ক্ষেত্রে আসলে আপু যদি আমরা লো হিট রেখে করি তাহলে এটা টেস্টটা বজায় থাকবে আপু। হ্যাঁ, আর দেখা যায় কি আমাদের মানে মানে অনেক সময় দেখা যায় আমরা চুলায় দিচ্ছি আমাদের এটা কিন্তু মনে থাকে না। হ্যাঁ, এই জন্যই আমি বলবো যে আচারটা বানানো ধৈর্য সাপেক্ষ। হ্যাঁ, একটু সময় লাগে তো নাড়ানাড়ি করতে বা মেকিং প্রসেসে, কিন্তু এই চাটনিটা কেউ মন চাইলেই একটু চটপট বানাই ফেলতে পারে আর কি। হ্যাঁ, যে খেতে ইচ্ছা করছে ঘন্টাখানিক সময় হাতে থাকলে এনাফ এটা বানানোর জন্য। এভাবে আর কি কি চাটনি করা যেতে পারে আপু? আপু আমড়া দিয়ে করা যায়। হ্যাঁ, আবার টমেটোর চাটনিটা করা যায়, আছে বিভিন্ন ধরনের। আমরার ক্ষেত্রে আমরা আটিটা কিভাবে ছাড়ানো যাবে? আমড়ার ক্ষেত্রে আটি দিয়ে কিন্তু আসলে কোনো কাজ হবে না, আমের আটিটা যেন আমরা ফেলে দেব এটাও আমরা ফেলে দেব, মানে সরি মানে আমড়ার আটিটাও সেরকম আমরা ফেলে দেবো, জাস্ট এই র আমড়াটা নিয়ে পেস্ট করে ফেলতে হবে, একটু সেদ্ধ করে এটাকে মানে হুইস দিয়ে বা মানে ডাল ঘুটনি। ও আরেকটা ব্যাপার, এটা কিন্তু ডাল ঘুটনি দিয়েও ভাঙা যায় আপনার যখন সেদ্ধ হয়ে যাবে, আমরা ডালটাকে যখন ম্যাশ করে ফেলি এরকম ঘুটনি দিয়ে, ওইটাও যদি এরকম একটু ডিপ কিছুতে রেখে ডাল ঘুটনি দিয়ে আমটা করা যাবে খুব সহজে। আমরায় কিন্তু বেশ আঁশ থাকে, কিন্তু আমে তো আসলে অত বেশি আঁশ থাকে না, এই জন্য আমটা করা বেশি সহজ আর কি। কিছু কিছু আমে তো আপু অনেক আঁশ থাকে। হ্যাঁ আপু, কিন্তু এই আমটায় আঁশ ছিল না, আর অত বেশি আমড়ার আঁশগুলো আবার শক্ত আপু। কিন্তু এই মানে আমের আঁশ যতই হোক মানে কিন্তু অত বেশি শক্ত হয় না, সেজন্যই বলি আপু আমটা যেমন মানে ফলের জগতে সেরা, আম দিয়ে খাবারে এত বেশি ভেরিয়েশন আনা সম্ভব অন্য ফল দিয়ে আসলে করা সম্ভব হয় না। হ্যাঁ, এই জন্য মানে এখন যার যা রেসিপি মন চায় আম দিয়ে করে ফেলতে। হ্যাঁ, যে আচার চাটনি এই সেই, আর এটা বাইরে রাখার প্রয়োজন নেই আপু, যেহেতু আমরা পাকা আমের খুব কাছাকাছি চলে এসেছি একদম দোরগোড়ায়, তো এক্ষেত্রে আমি বলবো যে আপু এটা বাইরে রাখার দরকার নেই, এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে। হ্যাঁ, যখন মন চাইবে আচার চাটনি এগুলো কিন্তু ঠান্ডাও মজা লাগে আপু। হ্যাঁ, এটা কিন্তু গরম খাওয়ার কোনো ব্যাপার নাই। আপনি যেমনটা বলছিলেন এখানে সিরকা কতটুকু ব্যবহার করা যাবে? সিরকা আপু বললাম তো, যদি কেউ চায় স্কিপ করতে, যেহেতু আমরা এটা ফ্রিজে 100% রাখবো, এটা বাইরে রাখবো না, সেহেতু দেখা যায় কি আপু 1 কেজির জন্য 3-4 টেবিল চামচ ব্যবহার করলেই যথেষ্ট। এটাকে কি রোদে দেওয়ার প্রয়োজন আছে? না আপু, এটা রোদে দেওয়ার প্রয়োজন নাই, আর এটা ইনস্ট্যান্ট বানাই খাওয়া যায়, আবার চাইলে সপ্তাহখানেক সংরক্ষণ করা যায়, এটা ফ্রিজে রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আমরা ফ্রিজে রাখা খাবারের ব্যাপারে বলি আপু। হ্যাঁ, এই চাটনি আমি বলতেছি এটা গরম করার প্রয়োজন নেই, খাওয়ার কিছুক্ষণ আগে নামিয়ে রাখলেই যথেষ্ট, কিন্তু অন্যান্য খাবারগুলো আমরা যখন ভাত তরকারি ডাল অনেক কিছুই আমরা রাখি না ফ্রিজে, অতিরিক্ত থাকছে এটা আমরা পরবর্তীতে খাবো, তো আমরা দেখা যায় কি মাইক্রোওয়েভে একটু গরম করে দিলাম, 30 সেকেন্ড গরম হয়ে গেছে আমরা খাওয়া শুরু করছি, এটা কিন্তু ঠিক না আপু। হ্যাঁ, মানে আমি যখন না জানতাম আমিও কিন্তু এভাবে করতাম, কিন্তু আমরা এটাতে মানে পরবর্তীতে আমরা যখন জানছি এরপর থেকে আমি এই ভুলটা অন্তত আর করি না। আপনি যখন ভাত মাইক্রোওয়েভে গরম করবেন তখন যতক্ষণ ভাতের ধোঁয়া না উঠছে ততক্ষণ আপনার গরম করতে হবে, যে কোনো খাবার একদম মানে অনেকক্ষণ
যখন ধোয়া উঠবে তখন বুঝবেন যে খাবারটা আসলে মানে খাওয়ার উপযোগী। হ্যাঁ, তখন রেখে একটু নরমাল করে তখন খাবেন। কিন্তু আমরা এই যে খাবারের ঠান্ডা ভাব ছাড়াইছি, এখনই আমরা এক্ষেত্রে খাবারে ব্যাকটেরিয়া রয়ে যেতে পারে। ব্যাকটেরিয়া রয়ে যেতে পারে, আর ঠান্ডা জায়গায় আসলে ব্যাকটেরিয়াগুলো আসলে ছড়ায় বেশি, খুব দ্রুত। হ্যাঁ, এরা বংশবিস্তার বা এদের যত ধরনের ওয়ার্ক আছে এরা করে ফেলতে পারে। হ্যাঁ, সেজন্য আমি বলবো যে আমরা খাবারটা গরম না করে, আর রান্না করার পরে তো দেখা যায় কি কয়েক ঘন্টার ভিতরে খাবার ফ্রিজারে বা চিলার যেখানেই হোক আর কি ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে, বাইরের টেম্পারেচারে আর রাখা যাবে না, তাহলে এটা ব্যাকটেরিয়া আক্রমণ করে। গরম জিনিস তো ফ্রিজেও রাখা যাচ্ছে না। গরম জিনিস আপু ঠান্ডা করে নিতে হবে। গরম জিনিস আপনি এটাও বলেন, বা ইভেন আমরা অনেক সময় ফুটানো পানি, মানে বাসায় ঢাকায় তো আসলে ফুটানো পানি খায় বেশিরভাগ মানুষ যাদের ফিল্টার নাই, তো পানি ঠান্ডা করার জন্য চটপট দিয়ে ফেলছে, মানে বোতলে রেখে আমরা ফ্রিজে রাখতেছি। এটা কিন্তু ঠিক না, এতে ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, মানে পানিটা যখন একেবারে ঠান্ডা, নর্মাল পানি তো আসলে ঠান্ডা হলে তার ফ্রিজে রাখার প্রয়োজন হয় না, যখন তাপমাত্রা স্বাভাবিক হবে তখনই পানি বোতলজাত করে ফ্রিজে রাখতে হবে। তেমনি প্রতিটা খাবারই মানে ঠান্ডা করে, মানে নর্মাল তাপমাত্রায় রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আর চেষ্টা করতে হবে প্রত্যেকটা খাবারই যেন আমরা এয়ারটাইট বক্স বা ঢাকনা দিয়ে রাখার জন্য, তাহলে এক খাবারের ফ্লেভার অন্য খাবারে বা স্বাদ, মানে এটার মানে ফ্রিজটাও দেখবেন যে আপু স্মেল ফ্রি। হ্যাঁ, ফ্রিজ খুলে অনেকের ফ্রিজ খুলে দেখবেন যে একটা মানে হজবরলা স্মেলই আসতেছে, মানে ফ্রিজ তো হজবরলা আছেই এবং খাবারের বিভিন্ন মাল্টি কালারের খাবারের স্মেল আসে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে, অপরিচ্ছন্ন। তো আমি এক্ষেত্রে বলবো যে একটু এয়ারটাইট বক্স। আপু আমের চাটনি আমরা ঠিক কতদিন সংরক্ষণ করতে পারবো? আপু এটা 6-7 দিন রেখেই খাওয়া যায় আর কি। হ্যাঁ, এর চেয়ে বেশি এটা না রাখাই ভালো। ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে ফেলাটা বেশি বেটার। ওইটা কেউ যদি চায় বড় জোর 5-7 দিন, এক সপ্তাহের ভিতরে আসলে এটা খেয়ে ফেলা ভালো। এটা আসলে অত দিন সংরক্ষণ করার প্রয়োজন নেই আপু। হ্যাঁ, আর যদি কেউ চায় যে ফ্রিজে মানে রেখে দেন তারপরে আবার চাইলেই বানানো যায় আর কি, যেহেতু এটা একেবারে ভেঙে ফেলবো, এটা আস্ত রাখার তো প্রয়োজন নাই। আপু আমটাকে আমরা এভাবে বয়েল করে আমরা ম্যাশ করেও তো আমরা ফ্রোজেন করতে পারবো। জি আপু। হ্যাঁ, আর আমি তো গতকাল বলেছিলাম যে আমের পায়েস কিন্তু খুবই মজাদার একটা খাবার। হ্যাঁ, কেউ যদি এই ডেজার্টের জন্য বিশেষ করে স্পেশালি আম রাখতে চায়, তাহলে মানে খাওয়ার জন্য যে আমগুলো রাখি ওগুলো না রেখে আমটাকে একেবারে ম্যাশ করে এটা চুলায় একটু জাল করে নিতে হবে। জাল করে এটা রুম টেম্পারেচারে করে তারপর এটা বক্সে করে বা বোতলজাত করে বা যেভাবে হোক সংরক্ষণ করতে হবে। তাহলে হবে কি যে মানে আপনি আমে যেমন চাচ্ছেন, আর ডিরেক্ট মানে পায়েসে তো আসলে ডিরেক্ট ওই আমের পাল্প দেওয়া যায় না, তাহলে পায়েস কেটে যেতে পারে আর কি। হ্যাঁ, এই জাল করে নিলে আপনি যখন দিবেন তখন আর পায়েস নষ্ট হবে না বা দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে ডিরেক্ট আমের পাল্প যদি পায়েসে দেওয়া হয় তাহলে দুধ কেটে যায়, মানে পায়েসটা আসলে খাওয়ার উপযোগী নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, সেজন্য আমি বলবো যে মানে একটু জাল করে নিলে তখন এটা আর কি সুবিধা। তাহলে আপনি যেমনটা বলছেন আমরা যখন এটাকে ফ্রোজেন করে রাখবো, ফ্রোজেন করার পরে আরেকটু জাল করে নিলে ভালো হবে, বা জাল ফ্রোজেন করার আগে আপু জাল করে তারপরে ফ্রোজেন করতে হবে। আচ্ছা, আর যখন প্রয়োজন হবে তখন বের করে স্বাভাবিক তাপমাত্রা এনে ব্যবহার করতে হবে, যখন এটা নরমাল হয়ে যাবে। হ্যাঁ আপু। হ্যাঁ, আর এই যে আপনারা মানে আমি আর এখন লাস্ট মোমেন্টে মশলাটা দিয়ে দেখালাম না, যেহেতু আমার এটা কুক হয় নাই এখনো আর কি। হ্যাঁ, যখন আপু লাস্ট মোমেন্টে আপনি যে মশলাটা ব্যবহার করছেন এখানে ঠিক কি কি রয়েছে? এখানে আমি আজকে ব্যবহার করেছি সরিষা এবং জিরা, আমরা যেটা জিরাটা তরকারিতে খাই ওইটা। হ্যাঁ, আর কেউ চাইলে সামান্য একটু মৌরি বা মিষ্টি জিরা আর কি, এটার দুইটা নাম। মৌরি মূলত এটার মানে ঔষধি নাম বা মানে বাজারে প্রচলিত নাম হলো মৌরি, কিন্তু মানে অনেকে মিষ্টি জিরাও বলে আর কি। হ্যাঁ, ওইটা আবার আরেকটা, এগুলো কি আপু সব একত্রে পাওয়া যায় নাকি আলাদা আলাদা করে কিনতে হবে? আলাদা আলাদা করে কিনতে হবে আপু। আরেকটা ব্যাপার আছে শাহি জিরা। হ্যাঁ, সেটা কিন্তু আবার আলাদা। হ্যাঁ, কোনোভাবে যেন মানে অনেকে মিলিয়ে ফেলতে পারে আর কি। বাজারে তো জিরা আছে, শাহি জিরা আছে, হ্যাঁ, মিষ্টি জিরা আছে। হ্যাঁ, এই জন্য মিষ্টি জিরাটা না বলে মৌরি বললেই মনে হয় আর কি এটার আইডেন্টিফিকেশনে সুবিধা হয় আর কি, না হলে আসলে গুলিয়ে যেতে পারে আর কি। আপু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি পুরো প্রসেসটা আরেকবার বলে দিতেন। প্রথমে আমরা আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসাটা একটু ভালো করেই ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। তখন আমগুলোকে টুকরা করে নিতে হবে। টুকরাটা আপনি স্কোয়ার শেপ করতে পারেন অথবা লম্বা ফিঙ্গার সাইজ করতে পারেন, করে এটাকে হালকা একটু পানি দিয়ে এটা কম জালে চুলায় সিদ্ধ দিতে হবে। হ্যাঁ, সিদ্ধ দেওয়ার পরে সেখানে সামান্য একটু হলুদ ব্যবহার করব, সামান্য একটু লবণ ব্যবহার করব। করলে কিছুক্ষণের মধ্যে, আসলে সময়টা আমি বলতে পারছি না, আমের পরিমাণ বুঝে, আমের মানে ধরন বুঝে সময় লাগে আর কি সেদ্ধটা।
তো আপনারা যখন দেখবেন যে খুন্তিটা আসতে এরকম বা চামচ দিয়ে যখন এরকম চাপ দিবেন দেখবেন যে ভেঙে আসতেছে, মানে সেদ্ধ হয়ে গেলে তো বুঝতেই পারবে, এটা আসলে ছোট মানুষও বুঝবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। তখন এটাকে যদি কেউ চায় আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে ফেলবো, তাহলে এটাকে তাপমাত্রাটা স্বাভাবিক হতে দিতে হবে। হওয়ার পর এটা ব্লেন্ডারে মানে একটা 2-3টা চাপ দিলে এটা ম্যাশ হয়ে প্রথমে যাবে। তো আটি ছাড়িয়ে নিতে হবে। আটি ছাড়িয়ে নিতে হবে, তখন সুন্দর ম্যাশ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি মনে করেন যে কাউকে ব্লেন্ডার, আসলে একটা ব্লেন্ডার ব্যবহার করলে এটা আবার ওয়াশ করতে হবে, মানে আসলে অনেক ঝক্কি। যারা এই ঝক্কিটা পোহাতে চাচ্ছেন না তারা এটা ডাল ঘুটনি অথবা হুইস্ক, যাদের বাসায় হুইস্ক নাই, মানে যেটা যে কেক মানে আমরা ফেটাই ওইটা নাই, তারা ডাল ঘুটনিটা ব্যবহার করতে পারে। কারণ আমের তো আসলে আঁশ থাকলেও এত বেশি আঁশ নিশ্চয়ই থাকে না, শক্ত না, আমের আঁশ নরম। হ্যাঁ, ডাল ঘুটনিটা দিয়ে এরকম কয়েকটা চাপ দিলেই দেখবে যে আম ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তখন এটাকে ডাল ঘোটার মতো করে সুন্দর করে ঘুটে দিয়ে এরকম মানে পাল্পটা আর কি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো পাল্পটাতে আসলে ওই সেদ্ধর সময় কেউ চাইলে চিনি বা গুড় অ্যাড করতে পারে, যেহেতু এটা টক মিষ্টি ঝাল তিনটা স্বাদেরই একটা কম্বিনেশন, তো সেহেতু আমি ওই সময় চিনি দিতে বলবো। কারণ এটা যখন আমি রান্না করব তখন চিনি দিলে আবার পানি গলবে, পানি গলবে, এটা টানাতে সময় লাগবে। তো সেদ্ধ হচ্ছে সেই সময় দিয়ে দিই, তাহলে আমাদের কাজটা একটু সুবিধা হলো, একটু সময়টা বাঁচলো আমাদের তৈরি করার ক্ষেত্রে। তো ওটা করার পরে আমরা রেখে দিলাম পাল্পটা। তারপরে আমরা কড়াইতে একটু মানে সরিষার তেল নিলাম, সরিষার তেল নিয়ে এটাতে আমি পাঁচফোড়ন একটু ভাজবো। ভেজে যখন দেখবো যে অ্যারোমাটা ছড়াই যাচ্ছে তখন আমরা রসুন কুচি দিব। এটাতে আমি বারবারই বলছি এটাতে রসুন বাটা, রসুন পেস্ট দেওয়ার দরকার এখানে আমরা নেই। রসুন কুচি ব্যবহার করব। রসুন কুচি ব্যবহার করব। রসুন কুচি মানে ভাজলে দেখবেন যে চমৎকার একটা সুন্দর, মানে পাঁচফোড়নের তো স্মেল আছে, সাথে রসুনেরও একটা সুন্দর স্মেল আসে। একদম যখন ব্রাউন হয়ে যাবে তখন আমরা সরিষা পেস্ট দেব। সরিষাটা পেস্ট দিলে হবে কি, মানে আসলে আপু খুব সহজেই আমরা এটা করে ফেলতে হ্যাঁ, পারবো। এটা মানে পুড়ে আসতে পারে, ওই সময় চুলার জালটা একটু কমাই দিতে হবে। হ্যাঁ, আমের পাল্প দেওয়ার আগ মুহূর্তে যখন সরিষাটা তো একটু মানে পরিমাণে কম যাবে, আর ওই দুটাতে একদম শুকনো আইটেম, হ্যাঁ, তখন একটু পুড়ে যেতে পারে। তো আমি সেক্ষেত্রে বলবো যে আমের মানে চুলার জাল কমায় তখন আমটা দিতে। আমটা দিলে তো একটু জলীয় হয়ে গেল, তখন আর সমস্যা হবে না। এক্ষেত্রে আপু দেখা যাচ্ছে আমরা খুব সহজেই আমাদের হাতের কাছে যা যা আছে তা দিয়ে আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো। জি আপু, আমি এই পুরো কোর্স জুড়েই চেষ্টা করছি আপু যেন আহামরি কোনো উপাদানের উপস্থিতি না থাকে। হ্যাঁ, তাহলে হবে কি মানুষ রান্না থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। হ্যাঁ, একদম হাতের কাছে যা আছে তাই দিয়ে চেষ্টা করে দেখুক, তাহলেই দেখবে যে আসলে সম্ভব। আপু আমরা দেখতে দেখতে আসলে একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি রেসিপি দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীতে আমরা হাজির হব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।